বাংলাদেশ, যা ভারতের প্রতিবেশী একটি দেশ হিসেবে পরিচিত, সেই দেশে ভারতের পণ্য থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পর্যন্ত বর্জন করার প্রতিবাদ এবং আন্দোলনে নেমেছে বাংলাদেশীয়রা। আর যারা হিন্দু সংখ্যালঘু বাংলাদেশে আছে তাদের উপর নানা অত্যাচারের কথাও কিন্তু উঠে এসেছে। চলুন তাহলে বিভিন্ন রাজনৈতিক কারণে বাংলাদেশের মানুষদের কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে এবং তাদের আন্দোলনে নামতে বাধ্য করা হয়েছে সম্পূর্ণটাই জানাবো আজকের এই ভিডিওতে। যত পণ্য আছে ভারতের বয়কট করা হোক, বুঝিয়ে দিতে চাই যে আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট নই। ভারতের আদানির পর এবার সরকারকে চাপ দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে কি করবে সরকার? আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান, পরনে যে টি-শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের, পরনে প্যান্টটা যে আছে রকিস এটা কিন্তু ইন্ডিয়ান। বিভিন্ন দেশের থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে এই সমস্ত নানা কারণে। বাংলাদেশের এমন অবস্থা হতে চলেছে বাংলাদেশের মানুষ সেটি কোনোদিনই কল্পনা করতে পারবে না। কারণ অর্থনৈতিক দিক থেকে যে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত অন্ধকার দিক রাজনৈতিক বা জঙ্গি সংগঠনগুলি সাধারণ জনতার কাছে দেখাতে চাইছে না। ফলস্বরূপ বন্যার কারণের জন্য দায়ী করছে ভারতবর্ষকে, আসল কারণটা না জেনেই। যে বাঁধ খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ভারতকে দোষ দিচ্ছে, সেই জল যদি খুলে দেওয়া না হতো তাহলে সেই বাঁধ আর জল ধরে না রাখতে পেরে সম্পূর্ণ বাঁধটাই ভেঙে যেত এবং তার ফলস্বরূপ সম্পূর্ণ বাংলাদেশই জলের তলায় কিন্তু তলিয়ে যেত। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল নিজের স্বার্থে বাংলাদেশের মানুষদের ভুল বুঝিয়ে ভারত বিরোধী করে তুলেছে, তো নিজেরাই বুঝতে পারছে না যে কত বড় সমস্যা সৃষ্টি হতে পারে এমন করলে। প্রথমত, বাংলাদেশ থেকে যে কত মানুষ ভারতে আসে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসা কম খরচে যাতে হয়। দ্বিতীয়ত, ভারতের বিভিন্ন নামকরা কোম্পানি ইমামি, ডাবর, এশিয়ান পেইন্ট, বাজাজ অটো ইত্যাদি কোম্পানিগুলি যদি উঠে যায় তাহলে বাংলাদেশে অনেক কর্মী তাদের নিজেদের কাজ হারাবে। তৃতীয় নম্বর পয়েন্ট, বাংলাদেশ থেকে অনেকে ভারতবর্ষে পড়াশোনার জন্য কিন্তু এসে থাকে, তখন তাহলে তারা কি করবে? চতুর্থ নম্বর পয়েন্ট, ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ারের বাংলাদেশের থেকে 500 মিলিয়ন বা 4198 কোটি টাকা পাবে, যা বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করেছিল। পঞ্চম নম্বর পয়েন্ট, ভারত যদি খাদ্য দ্রব্য দেওয়া বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে কিন্তু সব জিনিসের মূল্য বৃদ্ধি হবে। আপনারা এই ভিডিওটা দেখলে ভালোভাবে সেটি কিন্তু বুঝতে পারবেন। আমাদের ইন্ডিয়া থেকে কেন আমদানি করতে হয়? আজকে ইন্ডিয়া বন্ধ করে দিলে কালকে 200 টাকা পেঁয়াজ এনে দিবে। আমাদের চিনি, অনেকে বলছে চিনি এক্সপোর্ট হয়, আমাদের 95% চিনি আমাদের ইম্পোর্ট হয়, 99%। আমাদের 1% চিনি শুধু আমরা নিজেরা তৈরি করি, 1%। বাংলাদেশিদের একটা ফাঁদে ফেলা হচ্ছে, সাধারণ এই বিষয়টুকু বাংলাদেশিরা কিন্তু বুঝতে পারছে না। নিজের দোষেই বাংলাদেশ এমন অবস্থা করতে চলেছে যে পুরো দেশটাই জঙ্গি সংগঠনে পরিণত হবে, আটা, খাবার এবং জলের জন্য হাহাকার শুরু হয়ে যাবে। বাংলাদেশ বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয়। তাহলে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেটাকেও পরিবর্তন করবে কি তারা? কারণ কাজী নজরুল ইসলাম তো পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত, তাহলে জাতীয় পতাকা কি পরিবর্তন করা উচিত? কারণ এই নকশাটা করেছে শিব নারায়ণ দাস। তৃতীয়, এমনকি বাংলা ভাষা বর্জন করা উচিত, কারণ এটি এসছে ভারতীয় সংস্কৃত ভাষা থেকে, সেটাও কি তারা কি বর্জন করবে? বাংলা ভাষা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে সেগুলোও পরিবর্তন করা হোক। শূন্য ছাড়া যা হিসাব নিকাশ করা অচল সেটিও করেছে ব্রহ্মগুপ্ত, যা ভারতীয়, তাহলে সেটাকেও বর্জন করুক। শূন্য ছাড়া হিসাব নিকাশ করে দেখাক। পারবে করতে বাংলাদেশিরা? পারবে না। তাহলে বেকার ভুলভাল রটিয়ে লাভ নেই। রাজনৈতিক কারণে বাংলাদেশটিকে একটি নরকে পরিণত করে দিয়েছে এরা। ভুলভাল জ্ঞান দেওয়া হচ্ছে নতুন প্রজন্মের কলেজ পড়ুয়া ছেলেগুলোকে, তার ফলে তারা নানা রকম ভুল দিকে কিন্তু পরিচালিত হচ্ছে, ভালোভাবে বাঁচতে কিন্তু কেউই শেখাচ্ছে না। এমনটার জন্যই হয়তো কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ওরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার পান। কিন্তু কিছু মুসলিমপন্থী জসিমউদ্দিন রহমান হাফি এরা কিন্তু চান না। তিনি বলছেন মোদী শাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে, পশ্চিমবঙ্গ যেন বাংলাদেশের একটি অংশ হয়ে যায়। এটা কি এতটাই সহজ যে বললেই পাওয়া যাবে? হ্যাঁ, এই রহমান যিনি পাকিস্তান সন্ত্রাস গোষ্ঠীর সঙ্গে যুক্ত, বাংলাদেশকে পরবর্তী আফগানিস্তান করতে কিন্তু চলেছে। ভাবতে পারছেন সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষদের, তাদের নতুন প্রজন্মের। সেটি কিন্তু বাংলাদেশিরা কোনোভাবেই কিন্তু বুঝতে পারছে না। আমার এই ভিডিওটা যদি কোনো বাংলাদেশি বন্ধু দেখে থাকেন তাহলে তার কাছে আমি একটাই কথা বলতে চলেছি যে খারাপ জিনিসটা কিন্তু বুঝতে শিখুন আপনারা।
আরেকটি তথ্য সূত্র অনুযায়ী জানতে পেরেছি যে রাশিয়ার রাংপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অতিরিক্ত সুদ বাবদ 63 কোটি ডলার টাকাটা যেটা বাকি ছিল বাংলাদেশের সেটা কিন্তু ফিরিয়ে দেওয়ার কথা বলছে। একটি নির্দিষ্ট সময়ও কিন্তু দিয়ে দিয়েছে। সোনার বাংলা আর সোনার নেই, এখন ওখানকার সাধারণ মানুষদের বুঝতে হবে কোনটা ঠিক না কোনটা ভুল। দেশকে এগিয়ে নিয়ে যাবে না একটি আফ্রিকার মতো একটি গরিব দেশে পরিণত করবে তার নিজের দেশকে। এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যান। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।